10 বছর হলো রাজধানীতে রিকশা চালান আইজুল হক। মাসে 20 দিনের বেশি রিকশা চালানো সম্ভব হয় না তার। দিনে যে আয় থাকা খাওয়া ও মালিককে জমা দেবার পর হাতে থাকে তার সামান্য। হয়তো বা একবেলা খাইলে আরেক বেলা আশা করতে পারি না, অসুস্থ হয়ে গেলে অনাহারেই থাকতে হবে। একই অবস্থা চা বিক্রেতা রহমতেরও। পরিবার নিয়ে শহরে থাকার সাহস হয় না তার। তবে অবস্থা কিছুটা ভালো ভ্রাম্যমাণ কফি বিক্রেতা হযরত আলী। আয় বেশি বলে পরিবার নিয়েই থাকেন রাজধানীতে। তবে মাথায় থাকে ভিন্ন আশঙ্কাও। বড় অস্থলে অফিসে লোন করতে হবে, কারণ সেরকম একটা আয় নেই। বাড়িতে দেই, আম্মা আছে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, কোনোরকম চলি আর কি। এদের দৈনিক আয় $2 বেশি। সেই হিসাবে তাদের মধ্যবিত্তের কাতারেই থাকার কথা। তবে পরিবারের সদস্যদের হিসাব আসলে তারা নেমে যান দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের কাতারে। অনেক কষ্টে দারিদ্র্যসীমার ওপরে ওঠা এসব মানুষদের বেশিরভাগেরই বসবাস বস্তিতে। রাজধানীর মোট জনসংখ্যার বড় একটি অংশই বাস করে বস্তিতে। তবে এখানকার বেশিরভাগ মানুষেরই আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই, যার কারণে দারিদ্র্যসীমার উপরে উঠলেও তারা কখনোই পৌঁছতে পারেন না মধ্যবিত্ত শ্রেণীতে। শিক্ষা ও স্বাস্থ্যের অভাবের কারণে বছরের পর বছর এসব মানুষেরা থেকে যান মধ্যবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানটাতেই। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে দারিদ্র্যের হার 31%। দিনে মাথাপিছু $1 কম আয়ের মানুষেরা। মাথাপিছু আয় $2 থেকে $3 যাদের, তারা মধ্যবিত্ত। এদের আকার 20%-এর মতো। তবে এর মাঝখানটাতেই আছে দেশের বেশিরভাগ মানুষ, যাদের মাথাপিছু আয় $1 থেকে $2-এর মধ্যে। বিশেষত হেলথ কেয়ার সিস্টেম ফর অল, এরকম একটা নীতিমালা নিয়ে আগামীতে আমাদের অগ্রসর হতে হবে, যাতে করে কেউ শুধুমাত্র স্বাস্থ্যগত ঝুঁকির কারণে নিচে পড়ে না যায়। 2030 সাল নাগাদ 1/3 মানুষকে মধ্যবিত্তের কাতারে নিতে হলে তাদের জন্য বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জরুরি বলছেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।